স্বাগত জানাচ্ছি প্রবাসের সংবাদে। দর্শক, আপনাদের সাথে আছি আমি ফয়সাল মাহমুদ। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনামগুলি। এবারে পুরো খবর। মাইলস্টোনে বিমান বিধ্বস্তের ঘটনা অনুসন্ধানে চীন থেকে আসবেন বিশেষজ্ঞরা। তাদের সাথে সমন্বয় করে অনুসন্ধানের মাধ্যমে দুর্ঘটনার সঠিক কারণ বের হবে বলে জানিয়েছেন এয়ার কমোডর মিজানুর রহমান। এদিকে মাইলস্টোন কর্তৃপক্ষ বলছে, সম্পূর্ণ অনুমোদন নিয়েই তাদের ক্যাম্পাস করা হয়েছে। সারিবদ্ধভাবে রাখা আছে স্কুলের ব্যাগগুলো, লেখা আছে নাম, রোল ও শ্রেণী। কিন্তু ঝরে যাওয়া ফুলগুলোর কারণে এক শূন্যতা কাজ করছে মাইলস্টোনের কোমলমতি শিক্ষার্থীদের মাঝে। শব্দটা যখনই বিরাট করে আসলো, খালি দেখি আগুন, ধাও ধাও করে আগুন জ্বলছে। আমি বের হয়ে দেখি যে আমার সামনে কয়েকজন স্টুডেন্ট ইশারা করছে ডান দিকে। আমি তারপর ডান দিকে তাকিয়ে দেখি যে একটা গ্রিল খোলা হয়েছে আর একটা লোক আমাকে ডাকছে। আমি তবে ওনাকে থামতে বললাম। এরপর আমার যারা যারা স্টুডেন্ট ছিল তাদেরকে নিয়ে এরপর ওই দিক দিয়ে একসাথে বের হইলাম। ওদিন অনেক জোরে একটা বিমান আসছিল, তারপর আমরা মিস দেখতেছিলাম। তারপরে আমরা দেখে দৌড় দিয়েছিলাম। আমি লাশ দেখছিলাম, আমার ভয়ে আমার হাত পা কাঁপতেছিল। তবে বিমান বিধ্বস্তের 7 দিন পেরিয়ে গেলেও এখনো সঠিক কারণ জানা যায়নি। সোমবার এক ব্রিফিংয়ে বিমান বাহিনী জানিয়েছে, চীন থেকে একটি বিশেষজ্ঞ দল আসবে। তাদের সাথে সমন্বয় করে এই ঘটনার প্রকৃত কারণ বের করা হবে। ঘটনার দিন বাংলাদেশ বিমান বাহিনী উদ্ধার কার্যে অংশগ্রহণ করে এবং একটি দিনে উচ্চ পর্যায়ের একটি তদন্ত কমিটি গঠিত হয়। তদন্ত কাজে সহায়তার জন্য চীনের একটি বিশেষজ্ঞ দল আসার সম্ভাবনা রয়েছে। তদন্তে আন্তর্জাতিক সহায়তা দুর্ঘটনার মূল কারণ চিহ্নিত করতে সহায়ক হবে বলে আমরা মনে করি। ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেছে বিমান বাহিনী। এদিকে মাইলস্টোন কর্তৃপক্ষ বলছে, সকল অনুমোদন নিয়েই মাইলস্টোন ক্যাম্পাসটি করা হয়েছে। আর সমস্ত কিছু রাজুকের যথাযথ নিয়ম মেনে করা বেবিচকের আইন বিবেচনা নিয়ে করা হয়েছে। এখন পর্যন্ত 34 জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে বিমান বাহিনী। 3টি হাসপাতালে এখনো 45 জন চিকিৎসাধীন আছেন। জাতীয় বার্ন ইনস্টিটিউটে আইসিইউতে আছেন 3 জন। আরিফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। দক্ষ বিদেশি কর্মীদের জন্য ভিসা ব্যবস্থায় বড় পরিবর্তনের পরিকল্পনা করছে ট্রাম্প প্রশাসন। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পরীক্ষাতেও পরিবর্তন আনার আভাস মিলেছে। সম্প্রতি এই তথ্য জানান ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস USCIS এর পরিচালক জোসেফ অ্যাডলো। তবে ক্ষমতাসীনদের এই সিদ্ধান্তের সমালোচনা করছে বিরোধী ডেমোক্র্যাট শিবির। যুক্তরাষ্ট্রে বেশ কয়েক বছর ধরে চালু রয়েছে H-1B ভিসা। মার্কিন নিয়োগকর্তারা H-1B ভিসার আওতায় সাময়িক সময়ের জন্য বিদেশি কর্মীদের বিশেষ ধরনের কাজ দিতে পারেন। তবে অভিবাসন বিরোধীরা মনে করেন, বেশি বেতন ও সুবিধা দিয়ে আমেরিকানদের কাজে লাগানোর বদলে এই কর্মসূচির মাধ্যমে বিদেশি কর্মীদের শোষণ করা হচ্ছে। তাই তো দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর H-1B ভিসা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ সংস্কারের ঘোষণা দেয় ট্রাম্প প্রশাসন। এই প্রশাসনের মতে বিদেশি কর্মীরা কম বেতনে কাজ করায় দেশীয় শ্রম বাজারে চাপ সৃষ্টি হচ্ছে। এমন আবহেই এই ইস্যুতে কি ধরনের পরিবর্তন আসতে পারে তা স্পষ্ট করেছেন ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস USCIS এর নতুন পরিচালক জোসেফ অ্যাডলো। এখানে নাগরিকত্ব পরীক্ষার বর্তমান কাঠামো বদলানোর বার্তা দিয়েছেন তিনি। এডলো জানান, বর্তমানে নাগরিকত্ব পরীক্ষাটি খুবই সহজ। এতে আইন সম্পর্কে প্রকৃত বোঝাপড়ার প্রতিফলন ঘটে না। এমনকি H-1B ভিসা নির্বাচনের লটারি পদ্ধতি বাতিল করে নতুন বেতন ভিত্তিক পরিমাপ পদ্ধতি চালুর কথা ভাবছে ট্রাম্প প্রশাসন। তবে নাগরিকত্ব পরীক্ষা ও ভিসা ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আনতে হলে কংগ্রেস ও অন্যান্য ফেডারেল সংস্থার অনুমোদন প্রয়োজন। বর্তমানে এ নিয়ে মার্কিন রাজনৈতিক দলগুলোর মধ্যে চলছে বিতর্ক। আসমাতুলি, নিউজ 24। নিউজ 24 এর জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ রইস হাসান সরওয়ার NDC। প্রতিষ্ঠাবার্ষিকীর এই আনন্দ ঘন সময়ে নিউজ 24 টেলিভিশনের পরিচালনা পর্ষদ, সাংবাদিক, কলাকুশলী, কর্মকর্তা কর্মচারী সহ সংশ্লিষ্ট সকলকে বাংলাদেশ দূতাবাস বাহরাইনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান নিউজ 24 10ম বর্ষে পদার্পণ করায় তিনি অত্যন্ত আনন্দিত।
এ সময় নিউজ 24 টেলিভিশনের বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের পাশাপাশি বাংলাদেশের সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য তুলে ধরতে প্রচেষ্টা অব্যাহত রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি। এছাড়াও নিউজ 24-এর উত্তরোত্তর সাফল্য কামনা করেন রাষ্ট্রদূত। সোমবার 9 পেরিয়ে 10 বছরে পা রেখেছে দেশের অন্যতম সংবাদভিত্তিক স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল নিউজ 24। শহর থেকে গ্রাম, দেশের প্রত্যন্ত অঞ্চলে গণমানুষের কাছে পৌঁছতে চেয়েছে মূলধারার এই গণমাধ্যম। রাজপথে মানুষের অধিকার আদায়ের দাবি, আন্দোলন, গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াই থেকে সংস্কার, সবখানেই গুজব এড়িয়ে সাধারণ মানুষের কণ্ঠস্বর হয়ে ওঠার চ্যালেঞ্জ নিয়েছে নিউজ 24। এক দশকের এই বন্ধুর পথ পাড়ি দেওয়ার গল্প জানাচ্ছেন মারুফা রহমান। পূব আকাশে নতুন দিনের সূর্য, নতুন দিনের নতুন খবর, তার সাথেই শুরু হয় গণমানুষের কাছে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের নতুন চ্যালেঞ্জ। বিগত এক দশকে এই চ্যালেঞ্জ নেওয়ার গল্পটা রোজকার, আর সেই কাজটাই নিয়মিতভাবে করে আসছে বসুন্ধরা গ্রুপের ইস্ট ওয়েস্ট মিডিয়ার 24 ঘন্টার সংবাদ ভিত্তিক টেলিভিশন চ্যানেল নিউজ 24। এক ঝাঁক নতুন আর অভিজ্ঞ সংবাদকর্মীর মিশেলে তৈরি হয়েছে সংবাদের প্রাণ, যারা তুলে আনেন বস্তুনিষ্ঠ সংবাদ, তুলে ধরেন খবরের পেছনের ঘটনা। খবরের রূপ দ্বারা হয়েছে দেশ, আর একেবারে সঠিক জিনিসটা, রাজনীতির যে সঠিক জিনিসটা, এইটা বাসায় তোলা। সবসময় সাধারণ মানুষ হিসেবে প্রত্যাশা করি যে বস্তুনিষ্ঠ সংবাদ, সঠিক সংবাদ, সঠিক সময়। মাইলস্টোনের যে বিমান দুর্ঘটনা, এটা কিন্তু আমরা গণমাধ্যমের কারণেই কিন্তু আগে পেয়েছি। তো এই দিক দিয়ে বলবো তারা সবসময় সচেষ্ট থাকে এবং অ্যাক্টিভ, যার কারণে আমরা ইনস্ট্যান্ট নিউজগুলো পেয়ে থাকি। যে কোনো সিচুয়েশনে তারা সব রকম রিস্ক নিয়ে অ্যাকচুয়াল নিউজটা ডেলিভার করার ট্রাই করে, এটা অবশ্যই অ্যাপ্রিসিয়েশনের একটা বিষয়। সাথে দেশ ও বিশ্বজুড়ে সংবাদদাতারা পৌঁছান গণমানুষের কাছে, তুলে ধরেন তাদের গল্পগুলো। সরাসরি সম্প্রচারের মাধ্যমে দর্শকরা তাৎক্ষণিকভাবে জানতে পারেন ঘটনাস্থলের সর্বশেষ। ঘটনাস্থলের সর্বোচ্চ ঝুঁকি নেন রিপোর্টার, ক্যামেরা পার্সন। যতটা না আমরা অফিস হিসেবে কাজ করি, তার থেকে অনেক বেশি এখানে আমাদের পারিবারিক একটা বন্ধন তৈরি হয়েছে। অনেক সময় ককটেলের সম্মুখীন, তারপরে বিভিন্ন রকম টিয়ার শেল, কত বাধা অতিক্রম করেও আমরা চেষ্টা করি মানুষের কাছ থেকে সঠিক তথ্যটা দেওয়ার জন্য। ফ্যাক্ট চেকের মাধ্যমে বের করে নিয়ে এসে তারপরে জনগণের বা দর্শকের কাছে উপস্থাপন করাটা খুব গুরুত্ব বলে মনে করি। একটি নিউজ রুম হিসেবে প্রত্যেকের যে যার যার দায়িত্ব, সে কিন্তু সেভাবে করে পালন করার চেষ্টা করেছে। দিনভর সংগ্রহ করা গল্পগুলো এক সুতোয় গাঁথা হয়। সংবাদ সম্পাদনার সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে নিউজ 24 এর রয়েছে দক্ষ অভিজ্ঞ টিম, যারা নিরলসভাবে কাজ করে যান সঠিক তথ্য পৌঁছে দিতে। এই মুহূর্তে আমরা যেভাবে বাংলাদেশের টেলিভিশন অঙ্গনে কাজ করতেছি এবং নির্বিঘ্নে কাজ করার যে চেষ্টাটা আমরা করে যাচ্ছি, সেটা যাতে আমরা চালু রাখতে পারি এবং দর্শকদের কাছে একেবারে বস্তুনিষ্ঠ সংবাদটা যাতে তুলে ধরতে পারি। দায়িত্বশীল এবং মূলধারার গণমাধ্যম হিসেবে নিউজ 24 কিন্তু বরাবরই বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে আসছে। আমি আশা করছি আমরা সেই ধারা অব্যাহত রাখব, কারণ আমরা বিশ্বাস করি আমাদের জবাবদিহিতা কেবল সাধারণ মানুষের কাছে, জনগণের কাছে। নিউজ 24 সবসময় সাধারণ মানুষের দুঃখ, কষ্ট, যন্ত্রণা এবং সাধারণ মানুষের কথা সবার সামনে তুলে ধরার চেষ্টা করে আসছে। আগামী দিনেও আমাদের এই চেষ্টা অব্যাহত থাকবে। এই পথ চলায় আপনারা আমাদের পাশে থাকবেন, সেই আশা ব্যক্ত করি। চিত্র সম্পাদনায় এই প্রতিষ্ঠানে কাজ করছে দেশের অন্যতম পরীক্ষিত জনশক্তি। প্রযুক্তি আর অভিজ্ঞতার মিশেলে এই টিম অন্যতম গুরুত্ব বহন করে। সর্বোচ্চ শ্রম দিয়ে আমরা চেষ্টা করেছি দর্শকদের সামনে আমাদের সেরাটা উপহার দেওয়ার। সবশেষ খবর সম্প্রচারের পূর্বে খুব গুরুত্ব সহকারে পুনরায় দেখা হয়, যেন ভুল তথ্য, গুজব প্রতিরোধ করে সত্য ও বস্তুনিষ্ঠ তথ্যটি মানুষের কাছে পৌঁছানো যায়। বিগত এক দশকে নানা গুজবকে পাশ কাটিয়ে বাস্তবতার নিরিখে নানা চ্যালেঞ্জকে মোকাবেলা করে গণমানুষের কণ্ঠস্বর হয়ে ওঠার চেষ্টাই করেছে নিউজ 24। আগামী দিনগুলোতেও গণমানুষের কণ্ঠস্বর হতে দেশ এবং মানুষের কল্যাণে কাজ করতে চাই এই গণমাধ্যমটি। শুভ জন্মদিন নিউজ 24। মারুফা রহমান, ঢাকা। উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় সরকারের শোক পালন এবং
নিহতদের স্মরণে শোক বই স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করেছে কুয়েতে বাংলাদেশ দূতাবাস। 27 এবং 28 জুলাই এই শোক বই স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়। কুয়েতের কূটনৈতিক মিশন এবং দেশটিতে অবস্থিত আন্তর্জাতিক সংস্থার বেশ কয়েকজন প্রতিনিধি শোক বইতে স্বাক্ষর করতে দূতাবাস পরিদর্শন করেন এবং গভীর সহানুভূতি প্রকাশ করেন। আর যারা উপস্থিত হতে পারেননি তারা দূতাবাসের অফিসিয়াল ইমেইলের মাধ্যমে তাদের শোক বার্তা পৌঁছে দেন। এই আন্তরিক সংহতি বিভিন্ন জাতির মধ্যে গভীর বন্ধুত্ব এবং মানবতার প্রতিফলন বলে মনে করছে ঢাকা। তাই বাংলাদেশের জাতীয় শোকের এই সময়ে সমবেদনা জানানো সকল বিশিষ্ট ব্যক্তি, কূটনৈতিক মিশন এবং ব্যক্তিদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করে বাংলাদেশ দূতাবাস। জাতীয়তাবাদী শক্তিকে রক্ষা করতে হলে প্রবাসীদেরকেও এগিয়ে আসতে হবে, কারণ এই রেমিটেন্স যোদ্ধারা বাংলাদেশের অর্থনীতিতে সবচেয়ে বড় অবদান রাখছেন। সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে সংবর্ধনা অনুষ্ঠানে এমন মন্তব্য করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। আতাউর রহমান মামুনের সভাপতিত্বে ও আবু রাসেলের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন সংযুক্ত আরব আমিরাত বিএনপির যুগ্ম আহ্বায়ক প্রকৌশলী মোহাম্মদ সালাউদ্দিন। আবুধাবিতে জয়নুল আবদিন ফারুককে সংবর্ধনা দেয় বৃহত্তর নোয়াখালী ফোরাম। এ সময় উপস্থিত ছিলেন আমিরাত বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মুসা আল মাহমুদ চৌধুরী, নোয়াখালী জাতীয়তাবাদী ফোরামের ভারপ্রাপ্ত সভাপতি আবু ইউসুফ রানা, সাধারণ সম্পাদক শহীদুল্লাহ রাব্বি শিমুল সহ আরও অনেকে। যুক্তরাষ্ট্রের মিশিগানে শুরু হচ্ছে 16তম বাংলাদেশি আমেরিকান ফেস্টিভ্যাল 2025। ফেস্টিভ্যালের লক্ষ্য ও উদ্দেশ্য ও চূড়ান্ত প্রস্তুতির বিষয়টি জানাতে এরই মধ্যে ওয়ারেনে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গণমাধ্যম কর্মীদের সাথে মত বিনিময় করেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব মিশিগান বামের নেতৃবৃন্দ। এ সময় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের নিহতদের আত্মার শান্তি কামনায় 1 মিনিট নীরবতা পালন করা হয়। সংগঠনের সভাপতি জাবেদ চৌধুরী বলেন, বিদেশে বেড়ে ওঠা বাংলাদেশিদের দেশীয় সংস্কৃতির সঙ্গে পরিচয় করিয়ে দিতে এমন আয়োজন। সেখানে বক্তব্য রাখেন সুমন কবির, তাহমিদ হাসান চৌধুরী, আহাদ আহমেদ। আগামী 2 ও 3 আগস্ট ওয়ারেন শহরের সিটি স্কোয়ারে 2 দিনব্যাপী এই ফেস্টিভ্যালে দেশি পণ্য ও খাবারের স্টল থাকবে। এছাড়া সঙ্গীত পরিবেশন করবেন জনপ্রিয় গায়ক প্রীতম হাসান, শাহনাজ বেলি, প্রতীক হাসান সহ নর্থ আমেরিকার সঙ্গীত শিল্পীরা। নির্বাচন সামনে রেখে সেনাবাহিনী ও পুলিশের মধ্যে সমন্বয় বাড়ানোর নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত নির্বাচনী প্রস্তুতি বিষয়ক এক পর্যালোচনা সভায় এই নির্দেশ দেওয়া হয়। বৈঠক শেষে প্রেস সচিব জানান, আগামী সেপ্টেম্বর থেকে নভেম্বরের মধ্যে 1.5 লাখ পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। এছাড়া প্রয়োজন অনুযায়ী প্রশাসনে করা হবে রদবদল। ফেব্রুয়ারিতে নির্বাচন ধরেই জোরে সোরেই এগোচ্ছে সরকার। সোমবার নির্বাচনের প্রস্তুতি নিয়ে প্রধান উপদেষ্টার নেতৃত্বে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে এ নিয়ে দ্বিতীয়বার বৈঠক অনুষ্ঠিত হলো। বৈঠকে সেনাবাহিনী, পুলিশ ও স্থানীয় প্রশাসনের মধ্যে কোঅর্ডিনেশন বাড়ানোর কথা বলা হয়েছে। পরে ফরেন সার্ভিস একাডেমিতে বৈঠকের বিস্তারিত তুলে ধরে প্রেস উইং। জানানো হয়, সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর মাস থেকে 1.5 লাখ পুলিশের ট্রেনিং হবে নির্বাচন উপলক্ষে। ইলেকশনের আগে পুলিশের প্রস্তুতির কথা বলা হয়েছে এবং পুলিশের আইজি মহোদয় বলেছেন যে আগামী মাস থেকে 1.5 লক্ষ পুলিশের ট্রেনিং হবে ইলেকশনের বিষয়ে। সেপ্টেম্বর থেকে, আগামী মাস না, সেপ্টেম্বর, অক্টোবর এবং নভেম্বরে 1.5 লক্ষ পুলিশের নির্বাচন বিষয়ে তাদেরকে ট্রেনিং দেওয়া হবে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে স্ট্রাইকিং ফোর্স হিসেবে 60,000 সেনা সদস্য নির্বাচনী ডিউটিতে থাকবে বলে সেনাবাহিনীর পক্ষ থেকে সভায় জানানো হয়েছে। সেনাবাহিনীর তরফ থেকে বলা হয়েছে যে প্রায় 60,000-এর মতো ট্রুপস এই নির্বাচনী ডিউটিতে থাকবেন। তারা তো অলরেডি জানেন যে তারা সেই জুলাই আপরাইজিং এর সময় থেকেই 5ই আগস্টের পরের থেকেই তারা মাঠের ডিউটিতে আছেন, তাদের ম্যাজিস্ট্রেট পাওয়ারও আছে। তো আমরা আশা করছি যে এই নির্বাচনের সময় তাদের একটা বলিষ্ঠ ভূমিকা থাকবে এবং তারা মূলত স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবেন। প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানান, ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে বাড়তি নিরাপত্তায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে
হটস্পটগুলো নির্বাচনের আগে যে জায়গাগুলোতে সমস্যা হতে পারে বলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মনে করে সেই স্পটগুলোকে দ্রুত আইডেন্টিফাই করার কথা বলেছেন এবং সেখানে কী ধরনের আইনশৃঙ্খলা রক্ষার জন্য বাড়তি ব্যবস্থা প্রয়োজন হতে পারে সেগুলো সম্পর্কে রিকমেন্ডেশনের জন্য উনি তাদেরকে একটা নির্দেশনা দিয়েছেন। একই সঙ্গে নির্বাচনের আগে প্রশাসনে রদবদল করা হতে পারে বলেও জানায় প্রেস উইং। নির্বাচনের আগে আপনি জানেন যে প্রশাসনে একটা রদবদল আসন্ন, এই রদবদলটা কি প্রক্রিয়া হবে সেটা নিয়ে আলোচনা হয়েছে। জুবায়ের সানি, নিউজ 24, ঢাকা। অবশেষে সব রাজনৈতিক দলের কাছে পৌঁছে গেছে জুলাই সনদের খসড়া। আগামী বুধবারের মধ্যে খসড়ার বিষয়ে সংযোজন, মতামত, পর্যবেক্ষণ দিতে হবে দলগুলোকে। সোমবার দিনের আলোচনা শেষে আনুষ্ঠানিক ব্রিফিংয়ে এই কথা জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ সভাপতি আলী রিয়াজ। আর দিনভর সরকারি কর্ম কমিশন পিএসসি ও দুর্নীতি দমন কমিশন দুদক গঠন প্রক্রিয়া নিয়ে বিএনপির ওয়াকআউট ঘিরে অন্য রাজনৈতিক দলগুলোর সমালোচনায় কেটেছে দ্বিতীয় দফায় 20তম দিনের বৈঠক। ঐকমত্যে উপনীত হওয়ার বিষয়সমূহ সংশ্লিষ্ট 5 নং অধ্যায় বাদ দিয়ে অবশেষে প্রকাশিত হয়েছে জুলাই সনদের খসড়া, যেখানে 1 থেকে 4 পর্যন্ত লেখা হয়েছে এই সনদ রচনার নাতিদীর্ঘ প্রেক্ষাপট। শেষাংশে রয়েছে সর্বোচ্চ 2 বছরের মধ্যে সনদে উঠে আসা প্রস্তাব বা সুপারিশ বাস্তবায়নের অঙ্গীকারনামা। আগামী 30 জুলাই দুপুরের মধ্যে খসড়ার বিষয়ে জানাতে হবে রাজনৈতিক দলগুলোর মতামত। তবে ঐকমত্যে উপনীত হওয়া বিষয়গুলো পরে যুক্ত করা হবে বলে জানানো হয়েছে। জাতীয় সনদ তৈরির প্রক্রিয়া বিষয়ে আমরা যে বর্ণনা সেটা রেখেছি। সনদের যে খসড়া টেক্সটটা রাজনৈতিক দলগুলোকে দিয়েছি, আমরা তাদেরকে অনুরোধ করেছি যে 30শে জুলাই বুধবার দুপুর 12টার মধ্যে তাদের যদি কোনো সুপারিশ থাকে, পরামর্শ থাকে, পরিবর্তনের কথা তারা বলতে চান, সেগুলো আমাদেরকে জানানোর জন্য। আমরা আশা করছি যে এগুলোকে সমন্বিত করে টেক্সটটা ওই দিনই তৈরি করতে পারবো আমরা। সোমবার আলোচনার শুরুতেই বিএনপির যে ওয়াকআউট, সেই ইস্যুতেই দিনের শেষ ব্রিফিংয়ে সমালোচনার পাশাপাশি প্রত্যাশা জানিয়েছে অন্য রাজনৈতিক দলগুলো। আমরা চাই না যে কোনো একটি দলের প্রয়োজনে এখানে দুদকের আইন পরিবর্তন। যদি জাতির প্রয়োজনে হয় তাহলে তো সরকারি দল, বিরোধী দল সকলে একমত হয়ে যাবে, তো তখন প্রচারিত করার আর কোনো অসুবিধা হবে না। সেজন্য পরিবর্তনের সুযোগটি আমরা তখনই রাখতে চাই যেটা দেশের স্বার্থ হবে, জাতির স্বার্থ হবে। দলের স্বার্থের জন্য দুদকের আইন পরিবর্তনটা আমরা বিরোধী। আমরা বিএনপির কাছে আহ্বান রাখব, নির্বাচন কমিশনের ব্যাপারে আপনারা যেভাবে দলীয় অবস্থান পরিবর্তন করে নির্বাচন কমিশন নিয়োগ করার ক্ষেত্রে একটা সিলেকশন কমিটির ব্যাপারে আপনারা সম্মত হয়েছেন এবং সেটাকে সংবিধানে অন্তর্ভুক্ত করার ব্যাপারে সম্মত হয়েছেন, ঠিক একইভাবে গুরুত্বপূর্ণ বাকি যে সংবিধিবদ্ধ এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো আছে সেখানেও আপনারা আপনাদের দলীয় অবস্থান পুনর্বিবেচনা করবেন। তবে দিনের শুরুতেই ওয়াকআউটের কারণ ব্যাখ্যা করে বিএনপি। এখন সাংবিধানিক যে সমস্ত প্রতিষ্ঠানের নিয়োগ এবং সংবিধিবদ্ধ বিভিন্ন প্রতিষ্ঠানের নিয়োগ সংক্রান্ত যে নিয়ন্ত্রণটা করতে চাচ্ছে সাংবিধানিকভাবে, সেটা যদি হয় তাহলে নির্বাহী বিভাগের কার্য সম্পাদনে এবং সঠিকভাবে একটা ভারসাম্যমূলক সরকার ব্যবস্থা এবং রাষ্ট্র ব্যবস্থা পরিচালনার ক্ষেত্রে, প্রতিষ্ঠা করার ক্ষেত্রে অনেকটা বাধা পেতে হবে। এবং নির্বাহী বিভাগের অ্যাকাউন্টেবিলিটি থাকতেছে জনগণের কাছে, কিন্তু নির্বাহী বিভাগের যদি অথরিটি না থাকে বাট অ্যাকাউন্টেবিলিটি থাকে, রেসপন্সিবিলিটি থাকে, সেটা ঠিক হবে না। পিএসসি এবং দুদকে নিয়োগ প্রক্রিয়ার জন্য কমিটি গঠনের প্রস্তাব বিষয়ে মঙ্গলবার সুরাহা হবে বলেও আশা রাজনৈতিক দলগুলোর। মুরসালিন হক জুনায়েদ, নিউজ 24, ঢাকা। বন্ধুর ক্যারিয়ারের কথা চিন্তা করে অভিযোগ প্রত্যাহার করতে চান তাসকিন আহমেদের বাল্যবন্ধু সিফাতুর রহমান সৌরভ। সোমবার রাত 9টায় মিরপুর মডেল থানায় সাংবাদিকদের এই কথা জানান তিনি। অভিযোগে বলা হয়েছিল তাসকিন ফোন করে তার বন্ধুকে ডেকে নেন এবং বেসামাল অবস্থায় মারধর করেন। নিজের ফেসবুক পেজে এক পোস্টে শুভাকাঙ্ক্ষীদের গুজবে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানান তাসকিন। তবে তাসকিনের বন্ধু সৌরভ জানিয়েছেন তাসকিনের সঙ্গে তার পুরোপুরি কথা হয়নি এই বিষয়ে। তবে তিনি এটাও নিশ্চিত করেন বন্ধুর ক্যারিয়ারের কথা বিবেচনা করে পারিবারিকভাবে বিষয়টি সমাধান করতে চান। তাসকিন এর জন্য 24 ঘন্টা সময় চেয়েছেন। আমার ফ্যামিলির সাথে কথা হয়েছে, তার ফ্যামিলির সাথে আমার ফ্যামিলির কথা হয়েছে, আমার সাথে কথা হয়েছে। সো হোপফুলি সে
তো আমাদের মধ্যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং অথবা যেটাই হোক না কেন সে আমাদের সাথে বসতে চাইছে, আমিও এটা অ্যাকসেপ্ট করছি। আর 48 ঘন্টা যেহেতু সময় নেওয়া হয়েছে, সো হোপফুলি দেন উই উইল ডিসাইড। আসলে এই অভিযোগটা করা হলো শুধুমাত্র ও যাতে নেক্সট ডে এই ধরনের ভুল যাতে না করে, যখন ওকে বুঝতে হবে আমি এখন একজন সেলিব্রিটি, আমাকে সাবধানতার ভাবেই চলতে হবে। সবার জনপ্রিয়তা যখন আসে তো এই জিনিসটাও জনপ্রিয়তার মধ্যে রাখতে হবে, আমার খারাপ বিহেভগুলো অবশ্যই ছাড়তে হবে। বন্ধুকে পেটানোর অভিযোগে আলোচনায় টাইগার পেসার তাসকিন আহমেদ, এমন ঘটনায় বিব্রত বিসিবি। নিউজ 24-কে জানান ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান নাজমুল আবদিন ফাহিম। যদিও বিষয়টিকে ভুল বুঝাবুঝি বলছেন তাসকিন, তবে ঘটনা তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার কথা জানায় পুলিশ। পেসার তাসকিন আহমেদের কাণ্ডে উত্তাল দেশের ক্রিকেট। টক অব দ্য টাউনে পরিণত হয়েছে তাসকিনের বন্ধুকে পেটানোর ঘটনা। মিরপুর হোম অফ ক্রিকেটে বিসিবির সভাপতি থেকে পরিচালক সবার মধ্যে চলছে জোর আলোচনা। এমন অনাকাঙ্ক্ষিত ঘটনায় বিব্রত দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বিসিবি। জাতীয় দলের কোনো খেলোয়াড় বা আদৌ কোনো খেলোয়াড় এই ধরনের কোনো কাজের সাথে জড়িত হবে আমি জানি না এখানে তাসকিনের ভূমিকা কি, বাট এটা খুব সুখকর একটা ব্যাপার তো নিশ্চয়ই না। সঙ্গত কারণে উনি বলেছেন, একজন পিতা তো নিশ্চয়ই এরকম কথা বলতে পারেন না, সেরকম যদি হয়ে থাকে সেটা দুঃখজনক। একটা আইকন প্লেয়ার্স এইসব জড়ানো উচিত না। ক্রিকেট অপারেশন বলেন, আমাদের প্রেসিডেন্ট সাহেব বলেন, উই উইল টেক ইট ভেরি সিরিয়াসলি। এরপর যোগাযোগ করার চেষ্টা তাসকিনের সাথে, নিজে জানালেন ঘটনা সম্পর্কে। আমার বন্ধু, মানে আমি তো মারলেওই তো, আমি তো মারিও নাই, আমার আরেক বন্ধুর সাথে গ্যাঞ্জাম করছে। ওইটা আমি মোহাম্মদপুর থানায় বলছিলাম যে আমার এই বন্ধুটার সাথে খারাপ ব্যবহার করছে, তাই ওরা ভয়ে এরকম করছে। বাবা তো নর্মালি কথা বলছে, এবং এখানে দেখবেন যে কথা বলতেছে আমার নাম কিন্তু উল্লেখ করে নাই, ওরা ট্র্যাপ করছে, বুঝছেন। এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন মিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ সাজ্জাদ রোমান। শোরুমে একজন ব্যক্তি তাসকিনের ভালো বন্ধু, উনি একটা অভিযোগ করেছেন যে তাসকিনের সাথে তার বন্ধুগত বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়েছে, হাতাহাতি হয়েছে। আমরা আসলে সত্যতা আছে কিনা, তাসকিনের সাথে আরো বন্ধু ছিল, তারা কে মারছে বা কে করছে, তাসকিন করছে, তার সাথে আরো বন্ধু ছিল, রসি বা অনেকে ছিল, ইশতিয়াক ওদের বন্ধু ছিল, আসলে কি প্রকৃত ঘটনা কি এটা আমরা জানার চেষ্টা করতেছি। এর আগেও তাসকিনের বিরুদ্ধে এমন অভিযোগ ওঠে, নানাভাবে ম্যানেজ করায় এতদিন তা গণমাধ্যমে প্রকাশ পায়নি। শুভদেবনাথ, নিউজ 24, ঢাকা। দর্শক, ছিল প্রবাসের সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।